তোর টুটি আমার হাতে, এই কথাটা কেউ কাউকে বলতে পারে? যদি না তার কাছে এমন কোনো তথ্য থাকে, এই কথাটা কেউ বলতে পারে? মানে আমার টুটি অন্য লোকের হাতে কি করে হতে পারে? কি করে হতে পারে? যতক্ষণ না আমার কোনো ব্যক্তিগত ইনফরমেশন, যেটা আমার জন্য সামাজিক মাধ্যমে আসলে ক্ষতিকারক, তখনই তো লোক এই কথাটা বলতে পারে। তো ফোকলু কিন্তু এই কথাটা বোতলকে বলেছিল যে ওর টুটি আমার হাতে। ভাবতে পারছো? তাহলে এমন কিছু ব্যক্তিগত ইনফরমেশন দেয়া ছিল যার জন্য বলেছিল। এবং আজকের তার কল রেকর্ড থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তার ইন্টুকুলুকুলু পার্টনারের ছবি ফোকলুর কাছে ছিল। এটা ফোকলুর তো জানার কথা নয় যদি না বোতল দিয়ে থাকে। এবং ফোকলুর কাছে এটাও বলা হয়েছিল যে ভাই আমাকে একটা মেসেজ, মানে এমন কর মেসেজ, হ্যাঁ এমন কর যে যেটা দেখলে অন্য লোক ইরিটেট হবে, তার রাগ হবে, ঠিক আছে? আমি অন্য কাউকে উত্ত্যক্ত করবার জন্য তোর থেকে তুই যে মেসেজটা করেছিস সেটা আমার কাছে দেব, মানে পাঠাবি, আর সেই মেসেজটা আমি কাউকে ফরওয়ার্ড করব যাতে তার জ্বলন হয়। এটা কখন হয়? এটা কখন হয়? আমার সঙ্গে কারোর কোনো রিলেশন আছে, মানে ওই রকম রিলেশন আছে, তবেই তো অন্য কোনো ছেলেও আমাকে অ্যাপ্রোচ করছে বা আমাকে ভালোবাসে এরকম ধরনের কথা বলছে, তবেই তো তার জ্বলনটা হবে, নালে তো না। তো কি এমন দরকার পড়লো ফোকলুর কাছ থেকে মেসেজ নেয়ার? তাহলে কাউকে না কাউকে জ্বালানোর জন্য তো। তো এইগুলো থেকে তো অনেক কিছু প্রমাণ হয়ে যাচ্ছে। তারপরে এই যে টিনুর সঙ্গে ফোকলুর যখন রিলেশন কাটিং হয়ে গেল, ফোকলু যখন একা হয়ে গেল, তখন তার কাছে এটাও বলা হয়েছে যে নতুন কারোর সঙ্গে রিলেশনের ব্যাপারটা যে করতে রাজি নাকি। এবং পরবর্তীকালে ফোকলু তো চিন্তা না থাকে, ফোকলুকে জানানো হয়েছে যে ম্যান্ডির যে বোন আছে বাদুরিয়াতে, সেই বোনের কথা বলা হচ্ছে। তো সেই বোনকে মারু, তাহলে মারুকে ফোকলুর সঙ্গে ইন্টিমেট করে দেওয়ার চেষ্টা করেছিল। ভাবতেও অবাক লাগে, হাস্যকর লাগে। এখানে হচ্ছে দেখো, এসব প্রেম ভালোবাসার ব্যাপারগুলো নিজেদের মধ্যে। আমার কেউ নেই মানে আমি, অন্য একজন আমাকে কেউ ঠিক করে দিল আর আমি তার সঙ্গে প্রেম করতে চলে গেলাম, সেটা কি কখনো হয়? হাসি পায়। তো যাই হোক, এইভাবে কোনো রিলেশান হয় না, রিলেশানটা নিজেদের মধ্যে তৈরি হয়, ঠিক আছে? সেটা একটা অন্য ফিলিংস। আচ্ছা, তারপরে আবার বলা হচ্ছে যে তোর কি আমার প্রতি কোনো ফিলিংস আছে? না হলে তুই তোকে দেখে দিচ্ছি, তাকেও রাজি হচ্ছিস না, তোর কি ভিতর থেকে কোনো আমার প্রতি ফিলিংস আছে? এগুলোর মানে কি? এগুলোর মানেটা কি? সবার ওর প্রতি ফিলিংস থাকে? হ্যাঁ, ও এটা মনে করে হয়তো যে সবার ওর প্রতি ফিলিংস থাকে, ও এতটাই মানে কি বলবো অ্যাট্রাকটিভ, যার জন্য সবার ওর প্রতি ফিলিংস থাকে। এইসব বলে মানুষকে উত্ত্যক্ত করে, অ্যাকচুয়ালি কিছুই না। এই যে ফোকলুকে এই কথাটা বলার পিছনে অন্য রিজন, ফোকলুকে হাতের মুঠোয় নিয়ে আসা, ফোকলুর কাছ থেকে কিছু তথ্য পাওয়া এবং সেগুলো আবার ভিডিওর মাধ্যমে ছাড়া, কারণ ওর কাছে তো ওই কল রেকর্ড তথ্য ফাঁসটাই মেন উদ্দেশ্য। তো এই জন্য ফোকলুকে হাতে রাখা, কারণ ফোকলু তাহলে কিছু কিছু তথ্য দেবে আর সেই তথ্যগুলো নিয়ে ভিডিও করে আমি সব জানি, আমি সব ভিতরের খবর জানি, এটা দিয়ে ভিডিও করবে। তাই ফোকলুকে একটা চাল দিয়েছিল। ফোকলুকে পছন্দ হয় কি হয় না সেটা বড় কথা না, ফোকলুকে একটা চাল দিয়েছিল। তো যাই হোক, ফোকলু সেই চালে ভেজেনি। তবে ফোকলু নাকি ওকে একটা বাজে ইঙ্গিত করেছিল একটা সময়। কি ইঙ্গিত করেছিল? যে ওই কী সব ওই ফলস চুল কেনা নিয়ে খুব বাজে বাজে ইঙ্গিত করেছিল। ও নাকি প্রথমে ভেবেছিল সেটা টিনু সুন্দরী, কারণ ফোনটা টিনু সুন্দরীর, মেসেজটা করছিল ফোকলু। তো পরবর্তীকালে জানতে পারে ওটা ফোকলুই করেছে, এবং তারপরে কিন্তু হাউচাও মাউ হয়েছিল অনেক, তোমরা জানো। তো ফোকলুরও একটুকুনি ভুলভাল আছে, নাহলে ওরকম লুজটক করে কেন? এবার কথা হচ্ছে কার সঙ্গে মানুষ লুজটক করে? ফোকলু কি সবার সাথে লুজটক করে বেরিয়েছে? এটা আমার মনে হয় না। হ্যাঁ, আমার সঙ্গে তো 2 ঘন্টা কথা বলেছিল, জানো তো। তো যাই হোক, সেখানে কিন্তু এই ধরনের কোনো কথা নয়, সেখানে ভদ্রভাবে আন্টি বলেই কথা সম্বোধন করেছিল। তো যদি কারোর মনে নোংরামো থাকে, সে সবার জন্য কিন্তু সেটা অ্যাপ্লাই করবে না, কারণ না কারোর জন্য অ্যাপ্লাই করবে যে কিনা সেই প্রশ্রয়টা দেবে। তো সে তো প্রশ্রয়টা দিয়েছিল, তার জন্যই করেছিল। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এর মেন্টালিটিটা কি, সবাইকে হাতের গ্রিপে রাখার জন্য এরকম ধরনের কথা বলে আর কি, ঠিক আছে? তো যাই হোক, মারুকেও ফাঁসানোর চেষ্টা করেছিল।
মারুত তখন সবেমাত্র ওর বয়ফ্রেন্ডের সঙ্গে, মানে যে এখন ওর হাজব্যান্ড, তার সঙ্গে কাট হয়েছিল। তো এরকম রিলেশনের মধ্যে কাট অনেকবার হয়, দুবার হয়েছিল, 7 বছরের রিলেশনে দুবার হয়েছে, এরকম তো হয়। রিলেশন যত বেশি দিনের হবে তত সম্পর্কের মধ্যে অনেক টানাপোড়েন হবে, আর সেখানে এই কেটে গেল, আর রইল না রিলেশন, তারপরে আবার জোড়া লাগে, কারণ মানুষ অভ্যেসের দাস। একটা রিলেশনে 7 বছর থাকা মানে সেটা একটা অভ্যাসে পরিণত হওয়া, এবং সেখানে সেই জিনিসটা কোনো কারণে হয়তো অশান্তি হচ্ছে, কাট হয়ে গেছে, কিন্তু আবার জুড়ে যায়, এটাই স্বাভাবিক। তো যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে ভালো আছি, মানে এমনি নর্মালি ভালো আছি, কিন্তু এই গরমের জ্বালায় একটুও ভালো নেই, কিছুই করতে ভালো লাগছে না। সারাক্ষণ বাড়ির কাজ আর বাইরের কাজ সামলে তারপরে ভিডিও করব, সেই মেন্টালিটিই তৈরি হচ্ছে না। অনেকক্ষণ ফালতু বসেছিলাম, ইচ্ছা করছিল না ভিডিও করতে, তারপরে মনে হলো না, আমারই তো চ্যানেল, আমার চ্যানেলে আমি ভিডিও না দিলে আমারই রেভিনিউ ঢুকবে না, আমারই ইনকাম হবে না, তো লাভটা কী? তো ভিডিও করতে হবে, ঠিক আছে। এক এক সময় না মনের জোর পাই না যে ভিডিও করি, বসি, কারণ এত টেনশন মাথার মধ্যে থাকে যে সেইগুলো ওভারকাম করে আর ভিডিও করার মতো এনার্জিটা পাই না। তো যাই হোক, এটা দেখলাম যে বোতল একটা ভিডিও করেছে এবং আমাদের টুনটুনি দিদাকে উদুম উদুম ঝেড়েছে। হ্যাঁ, টুনটুনি দিদা যে চাটা পাবলিক সেটা আমরা সবাই জানি, এবং সে ম্যান্ডি স্যান্ডির পুরো চাটা পাবলিক, এবং সব থেকে বড় কথা, ম্যান্ডি স্যান্ডির সে দোষ দেখতে পায় না, কোনো কারণেই কোনো দোষ দেখতে পায় না, সারাক্ষণ ম্যান্ডি স্যান্ডিকে চেটে যাচ্ছে, এটা আমরা দেখেছি। ওনার রীতিমতো যেটা মেন্টালিটি, সেটা হচ্ছে বড় বড় ব্লগারদের সঙ্গে যোগাযোগ করব, তাদের সঙ্গে রিলেশন করব, তারপর তাদের মা কাকিমা হওয়ার চেষ্টা করব, এবং তারপর তাদের সঙ্গে আলগা পিরিত শুকনো পিরিত করে আধিক্যতা করব, তার মায়ের সঙ্গে করব, এবং তার মায়ের সঙ্গে আধিক্যতা, মেয়ের সঙ্গে আধিক্যতা করে মধ্যখানে একবার সেলস গার্ল হয়ে গিয়েছিল। হ্যাঁ, জিনিসপত্র না, ডেলিভারি গার্ল হয়ে গিয়েছিল, জিনিসপত্র আদান প্রদান করছিল। উফ বাবা, উনি পারেনও, এই বয়সেও ইচ্ছে হয় যে এতটা চেটে সব কিছু করার, তার জন্য তাকে ঝাড় দিতে এসছে। যাই হোক, কিছুদিন আগে আবার এই টুনটুনি দিদার ভিডিও কিন্তু ওর ভালো লাগছিল, মানে বোতলের ভালো লাগছিল, ঠিক আছে, তখন ম্যান্ডুর সঙ্গে সম্পর্ক ভালো ছিল, তার জন্য ও হেভি ফার্স্ট ক্লাস দিদি বলে সম্বোধন করে ভিডিও করেছিল। তারপরে এখন যখন ম্যান্ডি স্যান্ডিকে চেটে যাচ্ছে আর ওর এগেনস্ট হয়ে গেছে, কারণ এখন তো ম্যান্ডি স্যান্ডির এগেনস্টেও, ব্যাস আবার শুরু হয়েছে। হ্যাঁ, মানে দিদি থেকে আরম্ভ হয়ে গেছে জুয়ারি বুড়ি। মানুষের ভুল বদল দেখলে না আমার ফুটুক করে হাসি পায়, ঠিক আছে। তবে এই টুনি দিদাকে আমার কোনো কালেই কোনো দিনই ঠিকঠাক লাগে না, সব সময় বুঝতে পারি যে ইনি একেবারে চাটুং দেওয়ার মাস্টার নেই। কি বলবো, কথার তো কোনো দাম নেই, কমিটমেন্টের কোনো দাম নেই। ওনার নাকি ইউটিউবে কন্ট্রোভার্সি জোনে মানে আসাটা ভুল ছিল, এবং ওখান থেকে বেরিয়ে গিয়ে উনি খুব ভালো আছেন, খুব ভালো রয়েছেন, এটা হচ্ছে আমাদের কি যেন মানে ম্যাডামকে বলেছিলেন, হ্যাঁ চক্রবর্তী ম্যাডামকে বলেছিলেন। তারপরে সেখানে বড় করে চোতা লিখে কমেন্ট করেছিলেন, তারপরে হঠাৎ করে আবার কন্ট্রোভার্সিতে ফিরলেন, আবার এখন বলছে আমি দিনে 2টো করে ভিডিও দিতে পারছি না। মানে ওনার ইচ্ছে দিনে 2টো করে ভিডিও দিই, অথচ উনি কন্ট্রোভার্সি জোন থেকে বেরিয়ে গিয়েছেন। কন্ট্রোভার্সি জোন একদম বাজে, অমুক তমুক হেনা তেনা অনেক কিছু হয়েছে, আবার উনি ফিরেছেন। পয়সা ইনকামের মায়া, কদিন ব্লগ করলেন, এটা করলেন সেটা করলেন, লাভ কিছু হলো না, আবার চলে এসেছে কন্ট্রোভার্সি। সে আসতেই পারে, ইউটিউবের চ্যানেল খুলেছো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে করতেই পারো, কিন্তু বড় বড় বাতিলিংগুলো কেন ভাই? যে আমার ভাল লাগছে না, একদম বাজে জায়গা, এই ওই সেই, আর করবো না, কখনো ফিরবো না। তাহলে যখন যেই জায়গায় আবার ফিরতে হবে, মানে থুতু চাটা পরিষ্কার কথা, তাহলে আমি এরকম ধরনের কথা বলবো কেন? আর কন্ট্রোভার্সির জন্য নোংরা, এই কথাটা যারা বলে না, আমার তাদের উপর না প্রচুর বিরক্ত লাগে। আরে ভাই, তোমরা নিজেরা কন্ট্রোভার্সির জন্য নোংরা করবে, আর তারপরে বলে কন্ট্রোভার্সির জন্য নোংরা। কন্ট্রোভার্সির জন্য কখনোই নোংরা না, যদি তুমি মানসিকভাবে দৃঢ় হও, আর যদি তুমি নিজে নোংরামি না করো, তাহলে কি করে নোংরা হয়? হ্যাঁ, 5টা লোক নোংরামি করতেই পারে, তো 5টা লোকের ব্যাপার, তুমি তো করছো না। তাহলে তুমি যদি ফেয়ার এনাফ হও, তাহলে তুমি কেন বলো যে কন্ট্রোভার্সির জন্য নোংরা? যে জায়গায় আমরা কাজ করি, যেই প্রফেশনে আমি কাজ করি, সেই প্রফেশনটাকে নোংরা বলার জায়গায় কে ভাই থাকে? আমি না, এটা আমার খুব বিরক্ত লাগে ওনার এই কথাটা, ঠিক আছে। তারপরে এখন আবার সেই নোংরা জোনেই ফিরে এসেছে, এত মায়া এত মোহ কন্ট্রোভার্সি জোনের, তাই না? পয়সা যখন ইনকাম হয় তখন খুব ভালো লাগে, আর পয়সা যখন ইনকাম হয়ে যায় তারপরে করে না, তখন হচ্ছে নোংরা নোংরা নোংরা, সবাই নোংরা। সবাই নোংরা নয়, সবাই নোংরা নয়, কিছু লোক সেটাকে নোংরা পর্যায়ে নিয়ে গেছিলো, তাই
আমি তো মনে করি হেলদি ক্রিটিসিজম করাটা কখনোই নোংরা জিনিস নয়। তো যাই হোক, এবার বোতলের বক্তব্য হচ্ছে যে সে তখনই এসে কিছু বলবে ওই ভুগনুর সম্বন্ধে যখন সেই ভুগনু চ্যানেল খুলে কিছু বলবে তখন। আচ্ছা, ভুগনুর তো চ্যানেল নেই প্রথম, তাছাড়া ও এসে বলবে এটা কি করে আমরা ভাববো? সে বললে তখন বলবে, ও জানেই তো সে কোনোদিন চ্যানেল খুলবেও না আর বলবেও না। আমরা তো ভুগনুর কাছ থেকে কিছু শুনতে পাইনি, আমরা কোথা থেকে শুনতে পেয়েছি? ওর বক্তব্য, ও যেরকম কল রেকর্ডের মাধ্যমে বক্তব্য শোনাচ্ছে সেরকম বক্তব্য শুনতে পেয়েছি আমরা। কার কাছ থেকে? ও যাদেরকে পাঠিয়েছিল, ঠিক আছে, সেখান থেকে প্রথমে স্যান্ডির চ্যানেলে, তারপরে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেল থেকে কিছু পেয়েছি যেগুলো ও বলছে, ওর বলা কথা। তাহলে সেই জিনিসগুলো তো ও বলেছে, তাহলে লোক ওর কাছে ক্ল্যারিফিকেশান চাইবে না ভাই? যে তুই তো চারিদিকে বলে রেখেছিস, তুই তো নিজে স্বীকার করেছিস, তুই তো নিজে এসে বলছিস এই ব্যাপার ওই ব্যাপার সেই ব্যাপার, এই ছোট ওই ছোট সেই ছোট, এখানে গেছি সেখানে গেছি। এখানে ভাগ্নু কেন ক্ল্যারিফিকেশান দেবে? ভাগ্নু তো এসে বলেনি কিছু যে ভাগ্নু এসে বলেছে তার জন্য তোকে বলতে হবে, সে যেদিনকে বলবে তবে। ভাগ্নুর এখানে প্রশ্নই আসছে না, ভাগ্নুর চ্যানেল নেই, আর ভাগ্নু চ্যানেল খুলে এইসব কথা বোকার মতো বলবেও না। তাহলে কাকে বলতে হবে? তোকে বলতে হবে, কেন ক্ল্যারিফিকেশনটা তোকে দিতে হবে, কারণ তোর আওয়াজগুলো বেরিয়েছে, তোর কল রেকর্ডগুলো বেরিয়েছে, আর তুই তো স্বীকারই করেছিস যে রেকর্ডগুলো তোর। একটা রেকর্ড যদি তোর হয় তাহলে সব কটা রেকর্ডই তোর, কারণ তুই স্বীকার করেছিস, তুই বলেছিস। এবং এই যে তুই যাকে এখন কি বলছিস যেন গুটকাওয়ালি হ্যানা ত্যানা, তো তার সঙ্গে তোর কথোপকথনগুলোকে তুই ঠিকঠাক বলেছিস, এই হয়েছে গ্রুপে, এই কথা হয়েছে, এই রজনীগন্ধা খেত, এই করতো সেই করতো, এই করে সব গ্রুপের কথাগুলো যখন বলছিস, তাহলে যেই কথাগুলো তুই বলছিস সেটা তো গ্রুপে আলোচনা হয়েছে, সেগুলো বলছিস। তাহলে তোর কথাগুলোও তো গ্রুপে আলোচনা হয়েছে, সেগুলো বাইরে বেরিয়েছে। তাহলে সেখানে ভগ্নু এসে কেন ক্ল্যারিফিকেশন দেবে, বা ভগ্নু এসে কেন বলবে, বা তোর বড় এসেই বা কেন কথাগুলো বলবে? না, এটা ঠিক কথা যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা সোশ্যাল মিডিয়াতে এসে এসে বলা মানে বেকার। একে অপরের কাদা ছোড়াছুড়ি করা সেটা কখনোই কাম্য নয় কারোর জন্যই, ভিতরে যাই হয়ে যাক এসে কাম্য নয়। কিন্তু সেটা তো অন্য জিনিস, তোর বর এসে বলবে কি তোর ভাগ্নে এসে বলবে, তারা বলবে না আমরা জানি, আর সেটা ভালোও নয়। মানে তোর বর এসে তোর নামে পাঁচটা কথা এসে বলবে, এতে তাতে জিনিসটা ভালো হয় না, সেটার কথা আমরা বলিনি। কিন্তু যেই ক্ল্যারিফিকেশানগুলো তোর কাছে লোকে চাইছে, তার প্রথম ব্যাপার হচ্ছে তুই সেগুলোকে এতে বলেছিস, গ্রুপে বলেছিস, এবং সেই জিনিসগুলো সেই ভয়েস রেকর্ডগুলো বেরিয়ে আসছে। তাহলে লোক জানতে চাইবে না যে তুমি তো এই কথাগুলো বলেছো, তাহলে এই কথাগুলোর ক্ল্যারিফিকেশান দাও। তখন বলছে না, আমার চ্যানেলে এসে যা খুশি তাই বলে যা কিছু জানতে চাক, মাথা কুটে যাক, তবু আমি বলবো না। কেন? কথা অন্য প্রসঙ্গে ঘোরানো সেটা ভালো, এটা ভালো, এই মানে প্র্যাকটিসটা ভালো, যে কথা অন্য প্রসঙ্গে, যে আমার বর যদি এসে বলে, আমার ভাগ্ন এসে যদি বলে, তারা যদি কিছু করতে যায় তখন আমি এসে বলবো। না না না, তাদের প্রশ্ন আসছেই না, তাদের প্রশ্ন আসছে না। দর্শকের কাছে ক্ল্যারিফিকেশান দিতে হবে যে এইগুলো কি আমি বলেছি নাকি বলিনি, আর কেনই বা বলেছি, আমি কি বানিয়ে বানিয়ে বলেছি সবটা? আজকের বলা হচ্ছে আমার বিয়ের সময় তার বয়স ছিল 14 বছর এবং প্রথম থেকেই সে আমাকে সাপোর্ট করতো। এটা ভালো কথা। অনেক কাকিমা, অনেক মামিমাকে তাদের ভাগনা বা ভাইপোরা সাপোর্ট করে, মানে ভাসুরপো বা ভাগনা এরা সাপোর্ট করে। এটা তো খারাপ জিনিস নয়, এটা ভালো জিনিস। এবং এটাও তুই বলেছিস যে তোর ভিডিওতে কেউ তোকে সাপোর্ট করেনি, ফ্যামিলির লোকেরা, শুধুমাত্র তোর ভাগনা করেছে, সেটাও ভালো কথা। কিন্তু সেটার মানে কি এটা যে তুই তার সঙ্গে পরকীয়াতে লিপ্ত হয়ে যাবি এবং তার সঙ্গে তোর রিলেশন আছে? তুই যদি এখন বলিস না, তুই নিজে প্রমাণ দিয়েছিস, তুই নিজে মুখের মধ্যে বলেছিস, ভিডিওর মধ্যে সেই কল রেকর্ডগুলো ফাঁস হয়েছে, এখন তুই কি করে বলিস আর কি করে ডিনাই করিস? জানি এইগুলোর উত্তর দেওয়ার মতো ক্ষমতা তোর নেই, যতই বলিস এরা এসে বলুক, না হলে উত্তর দেবেন, কী উত্তর দিবি? কোনো ক্ল্যারিফিকেশন নেই তোর। এইবার ও যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে পুরনো কিছু জিনিস যেগুলো অতীতে ম্যান্ডি স্যান্ডির মধ্যে হয়েছে কথোপকথন, সেইগুলোকে কল রেকর্ডের মাধ্যমে শোনাচ্ছে এবং তার বক্তব্য যে ভাই ওরা শুরু করেছে তাই আমি শুরু করেছি, ওরা বলেছে তাই আমি বলেছি, ওরা ওদের কাদেরকে দিয়ে বলাচ্ছে, ওদের পোষ্য দালালদের দিয়ে বলাচ্ছে, তাই আমি বলেছি। কি বলেছি? যে স্যান্ডি ম্যান্ডির রিলেশনটা কি সেটা, হ্যাঁ এটা আমরা জানি,
এটা আমরা ফিলও করি। সেটা হচ্ছে একটা সময় স্যান্ডি সারাক্ষণ হচ্ছে তোমার ওই যে কি বলে ট্রেডিং, এটাতে মুখ গুজে পড়ে থাকতো, যার থেকে 4 আনাও ইনকাম হয় না, ফালতু পয়সা ওয়েস্টেজ করতো এবং কাজ বলতে কিছু করতো না। এবার এই বিজনেসটা শুরু করার পিছনের রিজনটা ম্যান্ডুর এটাই ছিল যে ভাই আমার সাথে সাথে তোমাকেও কাজ করতে হবে, ওকে জোর করে কাজ করতে হবে। ম্যান্ডু একটা জিনিস যাই হোক, ওর একটা বিশাল গুণ, সেটা হচ্ছে ইনকামের জন্য ও কিন্তু সবসময় মরিয়া। তাতে ব্লগিং চ্যানেল বলো, বিজনেস বলো, সারাক্ষণ কিন্তু সেটার উপরে কনসেন্ট্রেট করে আছে, কারণ পয়সাটা ও খুব ভালো চেনে, আর পয়সা ইনকাম করার জন্য যতদূর করতে হয় ও তাই করবে, ঠিক আছে। এইবার স্যান্ডিকে তো ব্লগিংয়ে কিছুতেই ও ঠিকমতো পাঠ করতে পারছিল না, নিজের ব্লগিংয়েও স্যান্ডি সেরকম আসে না, আর নিজের ব্লগিং মানে নিজের চ্যানেলে সেটা তো করেই না, বাদ দাও। আর ম্যান্ডির চ্যানেলেও সেরকমভাবে অ্যাক্টিভনেসটা দেখানো যায় না, এবং এটাই কিন্তু ম্যান্ডি বলছে যে কি দেখাবো, সেটা হচ্ছে ও তো কোনো সময় অ্যাক্টিভলি আমার চ্যানেলে আসে না, ঠিক কথা, এটা আমিও মানি যে যদি হাজব্যান্ড বা বাড়ির কোনো লোক অ্যাক্টিভ না থাকে চ্যানেলের মধ্যে, তাহলে ব্লগিংটা ভীষণ বোরিং হয়ে যায়, সেটাই কিন্তু ম্যান্ডি বলেছে। ম্যান্ডি ভীষণ অ্যাক্টিভ, কিন্তু যদি তার হাজব্যান্ড সেইভাবে কোঅপারেট না করে তাহলে মুশকিল, সেটা বলেছে। এবং বলছে যে ওই যে যে ট্রেডিং, তার মধ্যে সারাক্ষণ মুখ গুজে পড়ে থাকে, কি করে কে জানে, এটা ম্যান্ডি আগেও বলেছে যে ট্রেডিংয়ে ও যে কি করে কি জানি, 1 পয়সা ইনকাম হয় না, সারাক্ষণ মুখ বুজে পড়ে থাকে, এটা বলেছে। এবং তার জন্যই কিন্তু বিজনেসটা শুরু করেছে, মানে ম্যান্ডি জানে স্যান্ডির দ্বারা ওইভাবে কিছু করা সম্ভব না, মানে ও নিজের থেকে বিজনেস করবে, আমি টাকা পয়সা দিয়ে দিলেও সেইগুলোকে হ্যান্ডেল করা, সেই জিনিসপত্র করতে পারবে না। ম্যান্ডি জানে স্যান্ডিকে দিয়ে কাজ করিয়ে নিতে হবে, লেবোরিয়াস কাজ করিয়ে নিতে হবে, এটা ম্যান্ডি জানে। আমি যখন বলেছিলাম খিদমত খাটে, তখন অনেক কথা হয়েছিল, কথাটা এটা, খিদমত খাটা মানে এটাই যে আমি ইনস্ট্রাক্টর, আমি সমস্ত কিছু চালনা করব, আর যে আমার মানে পাশে থাকবে সে আমার কথা অনুযায়ী চলে কাজগুলো করবে। তো এখন তো বাস্তব যে স্যান্ডি নিজস্বতাই বিজনেসে লাগায় না, ম্যান্ডিই লাগায়, কারণ ম্যান্ডি বারবার বলছে যে ভিডিও কলে আমাকে পছন্দ করে দিতে হবে, বোঝো, ভিডিও কলে আমাকে পছন্দ করে দিতে হবে, চাদরগুলো হলো। আচ্ছা, যে তোমার এগুলো করে, লাইভগুলো করে, সেটা কে করে? ম্যান্ডি করে। আচ্ছা, দরদাম মানে মেসেজে যেগুলো হয়, মানে হোয়াটসঅ্যাপ মেসেজে যেগুলো আসে, সেগুলো ঠিকানা ফিকানা হ্যানা ত্যানা, সেগুলো সে কে করে? সব ম্যান্ডি করে। এবার তাহলে স্যান্ডির কাজটা কি? স্যান্ডির কাজটা ওই অত দূরে যেতে হয়েছে, এই যে ভেরি রিসেন্ট লাখ টাকার মাল নিয়ে এলো বলে একটা যেটা হয়েছে, তাতে অত দূরে স্যান্ডিকে যেতে হয়েছে, সেখানে গিয়ে ভিডিও কলে ম্যান্ডি পছন্দ করেছে, স্যান্ডি সেগুলোকে নিয়ে এসেছে, তারপর সেগুলোকে ট্রান্সপোর্টে তুলেছে, ট্রান্সপোর্টে, মানে এতদিন ওরা নিজেরা মালগস্ত করে নিয়ে আসতো, তোমরা দেখেছো, বাইকে করে এই করে, কিন্তু এবার তা করেনি, একেবারে ট্রান্সপোর্টে তুলে দিয়েছে, ট্রান্সপোর্টে মাল নিয়ে এসেছে, মানে অনেক মাল হলে তো সেটাই হবে। আচ্ছা, ট্রান্সপোর্টে মাল নিয়ে এসেছে। আচ্ছা, তারপরে হচ্ছে সেইটা স্যান্ডি সমস্ত করে আর কি ট্রান্সপোর্টে তুলে দিয়ে এসছে, আর তারপরে এখানে এসে গাঁটটিটা খুলে মালগুলো বের করেছে। আবার তোমরা জানবে যখন প্যাকেজিং হবে তখন প্যাকেজিংটা করবে, মানে প্যাকিংগুলো করবে, ঠিকানাগুলো লিখবে, এগুলো স্যান্ডির কাজ, ঠিক আছে। তো এটাকে খিদমত খাটাই বলে, আমি সেটাই বলেছিলাম। তো আমার কথার মানে বোঝবার ক্ষমতা কি সত্যি বোতলের আছে? নেই তো, শুধু আমার সঙ্গে হাউমাউ করতে হবে বলে শুধু বললো খিদমত কাটা ওর বিজনেস, না ওর বিজনেস নয়, ওটা ম্যান্ডিরই বিজনেস। স্যান্ডি সত্যিই খিদমত খাটে, কিন্তু এটুকুনিও স্যান্ডি করতো না যদি না ম্যান্ডি এত ইনিশিয়েটিভ নিয়ে বিজনেসটা শুরু করতো। ম্যান্ডি জানেই যে আমাকে মেন্টালিটিটা মানে মেন্টাল জায়গাটা রাখতে হবে, ইকোনমিক্যাল জায়গাটা রাখতে হবে, ফিজিক্যাল লেবারটা স্যান্ডিকে দিয়ে করাতে হবে, তবেই বিজনেসটা দাঁড়াবে, ঠিক আছে। এই জন্যই এই প্রসেসটা নিয়েছে, এবং সেখানে স্যান্ডি কিন্তু এখন কাজ করছে, যেমন মাল আনতে গেছে, সেগুলোকে তোমার ট্রান্সপোর্টে তুলে দিয়েছে, আবার বাড়িতে গাড়টি খুলেছে, আবার যখন সেগুলো প্যাক হবে সেগুলো লিখবে, করবে, এইগুলো করবে। এই কাজগুলো তো স্যান্ডি করতো না যদি না ম্যান্ডি এরকমভাবে বিজনেসটা শুরু করতো আর এরকম কাজ করতো, তো সারাক্ষণ ল্যাপটপ নিয়েই বসে থাকতো। 1 লাফে বড় লোক হবে, 1 লাফে ট্রেডিং করে বড় লোক হবে। ট্রেডিংয়ের জন্য পড়াশোনা করতে হয়, স্যান্ডি পড়াশোনা করে আমার জানা নেই। ট্রেডিংয়ের জন্য প্রচণ্ড নলেজ থাকতে হয়, প্রচণ্ড, এবং পাই টু পাই প্রত্যেকটা সময় সেই জিনিসে কনসেন্ট্রেট করে সারাক্ষণ ব্যাপারটাকে হ্যান্ডেল করতে হয়। কাজটা এত সহজ নয়, ট্রেডিংয়ে অনেকে প্রচুর প্রফিট করে, ঠিক আছে,
কিন্তু তার জন্য প্রচণ্ড লেবোরিয়াস হতে হয়, কুড়ে মানসিকতার লোকেদের হবে না, এবং ব্রেন গেমটা করতে হয়, ব্রেনটাকে সবসময় চালিয়ে রাখতে হয়। সেটা কি স্যান্ডি করতে পারে? তার জন্য স্যান্ডির দ্বারা এখনও কিছু ট্রেডিংয়ে করা সম্ভব নয়। আর স্যান্ডি ভাবছে 1 লাফে আমি বড়লোক হব, একদিনে আমি আমার বৃষ্টিকে প্রচুর টাকা দেখাবো। যাই হোক, আমার মনে হয় এই যে পথটা ম্যান্ডি বেঁচেছে, এই যে বিজনেস এটা, এবং স্যান্ডিকে লেবোরিয়াস করিয়েছে, এটা ভালো করেছে। কারণ আলটিমেটলি ব্লগিংয়ের সঙ্গে সঙ্গে পাশে একটা ইনকামের রাস্তা প্রশস্ত করছে। আর ওরা বিজনেসে বেশ ভালো প্রফিট করে, কারণ ওদের মার্জিন প্রচুর রাখে, সেটা বুঝতেই পারি। তার জন্য ওরা কিন্তু বিজনেসে বেশ ভালো প্রফিট করে, এবং ওদের সেলসও আছে। তাই জন্যই বুঝতেই পারছো ইনকাম তো প্রচুর হয়। তো যাই হোক, এখন ওই পুরনো একটা কল রেকর্ড ফাঁস করেছে, যেই কল রেকর্ডে ম্যান্ডি স্যান্ডিকে বলছে যে সারাদিন তো ওইখানেই পড়ে থাকো, ওইখানেই ওই নিয়েই একটা নোংরা কথা বলেছে, এটা করতে থাকো। ইভেন বাইরের একটা ছেলে এসে আমাকে ওষুধ খাইয়ে যায়, এই কথাটা আমরা আগেও শুনেছিলাম। বাইরের একটা ছেলে এসে ওষুধ খেয়ে যায়। বাইরের ছেলেটা কেন তোকে ওষুধ খাইয়েছিল এটাও তো ম্যান্ডি তুই নিশ্চয়ই বুঝতে পারছিস। সেও তোর পয়সার ভুকা, তোর ফেমের ভুকা ছিল। সেও দেখেছে নেপোই দই মেরে যেতে পারবো আমি, ফ্রিতে সব কিছু পাবো। তো একটুখানি শো অফ করা যেতেই পারে। বড় তো ওরকমভাবে শো অফ করবে না, কিন্তু বাইরের ছেলে তো একটুখানি শো অফ করবেই। আর সেটা দেখেই ভুলে গেলি, সেটা দেখেই তার সঙ্গে চলে যাওয়ার মেন্টালিটি তৈরি হলো। সবসময় জানবি যে বাড়ির লোক সেটা হ্যাবিট, ঠিক আছে? আর বাইরের লোক ওই দুদিনের এসে শো অফ করতে পারে, সব ক্ষেত্রে আধিক্যতা করতে পারে। আর ওই আধিক্যতায় ভুলে গেছিলিস, এখন নিশ্চয়ই বুঝতে পেরেছিস, এখন জানি না কি হবে। তো যাই হোক, এই সব পুরনো জিনিস শুনিয়ে কোনো লাভ হবে না। আলটিমেটলি এ কী করতে চাইছে জানো? চোরের উপর বাটপাড়ি, মানে ওর সব জিনিসগুলো বেরিয়ে আসছে, সেগুলো যাতে না বেরিয়ে আসে তার জন্য এই নতুন করে এই চালটা চেলেছে যে ওদের পুরনো জিনিসগুলো, এই কাসন্দিগুলো বের করব। আর ইন্টেনশন একটাই, সেটা হচ্ছে স্যান্ডির মাথাটাকে খারাপ করব। আমি বারবার স্যান্ডিকে বলি ইগনোর করতে এই ব্যাপারটা, কারণ এগুলো তো পুরনো জিনিস, ওর কাছে আর অন্য কোনো অস্ত্র নেই। নিজের রাস্তা ক্লিন রাখার জন্য, নিজের দোষগুলো ঢাকার জন্য ওকে ওই অন্য লোকের জিনিসগুলোকে আগলে আগলে বের করতে হবে। আর যদি তুই বলধোষ, স্যান্ডিকে বলছি, তাহলে বলদামি করে আবার এই সব ব্যাপারে ইরিটেড হয়ে হাউমাউ করতে বসবি, বইয়ের সঙ্গে ঝামেলা করবি, সেটা তুই বোকামি করবি। এখন যে পজিশনে আছিস সেই পজিশনে আমার মনে হয় বিজনেসটা রানিং করা তোর বইয়ের জন্য যেটা খুব ভালো একটা পার্ট, সেখানে হেল্প করছি, সেটা বড় ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে তোর বউ যেরকম ব্লগিং করছে, তোদের সুস্থ স্বাভাবিকভাবে জীবন চলে যাবে। তো বেকার কেন এইসব ঝামেলায় পড়বি? যা হয়ে গেছে হয়ে গেছে, যা জানানোর ছিল জানিয়ে দিয়েছিস ভাই। এখন এই সবগুলো নিয়ে ইরিটেড হওয়া মানে মূর্খামি করা, আমি তো মনে করি। কারণ এগুলো সবই পুরনো কথা, নতুন কিছু নয়, পুরনো কথা। আর তো জানিস যে তোর বউ এগুলো বলেছে, তাই লোকে বলতে স্কোপ পাবে। নিজের জিনিসগুলো বলতে পারবে না, সেইগুলো ওই ধামাচাপা, কবে নাকি বর বলবে, কবে নাকি ভাগ্নু বলবে, তারপরে বলবে। আলটিমেটলি ওগুলো বলতে পারবে না, ওরা এখন কাজই এটা। আর কি বলছে, ওরা শুরু করেছে তাই আমি বলছি। ওরা শুরু না করলেও তোর এটাই কাজ, কল রেকর্ড করা। এবার ওরা শুরু করেছে, তুই করছিস, মানে তুই জানিস যে যদি এখন আবার কেস কামানি থানা পুলিশ হয়, তাহলে তুই এটা বলতে পারবি যে ওই দেখো ভাই আমারটা নিয়ে বলেছে, চারিদিকে ছড়িয়েছে, তাই আমিও করছি। এইটা হতে পারে। না হলে তোকে নিয়ে না বললেও তুই করতে পারিস। এটা নতুনত্ব নয়, এটা যে নতুন করলি এরকম তো নয়। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলেছি। তো নতুন আর কিছুই নেই, পুরনো জিনিসগুলোই ঘেটে করতে হবে ওকে, কারণ নিজেরটা ধামা চাপা দিতে হবে, এটাই আলটিমেট ব্যাপার। তো টাটা সবাইকে।